যদি তুমি একবার পপুলার হয়ে যাও না, সে তুমি যেভাবেই পপুলার হও না কেন, তুমি কিভাবে পপুলার হচ্ছ ডাজন্ট ম্যাটার, তুমি পপুলার। একটা মানুষ যাকে হয়তো স্কুলে কলেজে কেউ কোনোদিন পাত্তা দেয়নি, উল্টে হ্যাটা করেছে, ওয়ার্থলেস বলেছে, আজকে সে তো কারোর মুখাপেক্ষী হয়ে তাকে থাকতে হচ্ছে না। সে যদি জানে আমি একটা কোনো সেক্টরে ভালো করবো, তাহলে সে ভালো করে বেরিয়ে যাবে। হি ডাজন্ট নিড এনিওয়ান। আজকের ডেটে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যখন তুমি নাম করছো, তখন বিভিন্ন দিক থেকে ডাক আসে, বা তোমাদের প্রমোশনের জন্য হোক বা ইনভিটেশনের জন্য হোক যেতে হয়। আজকের ডেটে বাংলায় একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হলে কোন কোন স্কোপগুলো খুলতে পারে? সমস্ত স্কোপ খুলতে পারে। যেরকম দেখো, আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত, যদি তুমি বলো যে হবির ক্ষেত্রে বা পেশা নির্বাচনের ক্ষেত্রে তোমার প্রথম পছন্দ কি, আমি বলবো লেখা। আচ্ছা। আমার কিন্তু ভিডিও ক্রিয়েশনের থেকেও লিখতে বেশি ভালো লাগে। এবং আমি বহু মানুষকে, আগে আমি খুব কবিতা লিখতাম, আচ্ছা, সে কবিতার খাতা পাতা হারিয়ে গেছে, এবং শুধু আমার দাদু পড়তেন সেগুলো, আর আমি পড়তাম স্টুডেন্ট লাইফে। তো আমি আর আমার দাদু ছিলাম আমার কবিতার সব থেকে ডেডিকেটেড পাঠক, আর কেউ পড়তো না। তো দাদুও খুব জোরাজোরি করার পরেই পড়তো, এমন নয় যে দাদুকে বলা মাত্রই পড়ে নিত। অনেক কিছু বলে, দাদু পার্টি পেতো, একবার পড়ে নাও, এরকম হতো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মার্কেটিং কন্টেন্টের। অ্যাবসলিউটলি। তো কিন্তু আমি পড়তাম, আমাকে কাউকে সাধ্য হতো না, আমি অবশ্যই পড়ে নিতাম। আমি মানে ভীষণ বিদগ্ধ পাঠক ছিলাম আমার নিজের কবিতার। কিন্তু ব্যাপারটা হলো যে এগুলো তো শুধু স্বপ্ন নয়, কোথাও গিয়ে এটাই হয়ে ওঠার একটা উদগ্র বাসনা থাকে ভেতর ভেতর। আমি বললাম তোমাকে আগেই যে আমার কোনো অ্যাম্বিশন সেই অর্থে ছিল না, বাট কোথাও গিয়ে না লেখক হওয়ার লোভ ছিল। আচ্ছা। তো আই ইউজ টু রাইট আ লট। সেসব খাতা আমার হারিয়ে গেছে। তারপরে পড়াশুনো বাড়লো, এই বাড়লো সেই বাড়লো, নানাবিধ জীবনের ওঠা পড়া, লেখাফেখা হারিয়ে গেল। কিন্তু আমি ফেসবুকে লিখতাম টুকটাক, লোকে লাইক টাইক করতো, মানে আমার ছবি তো অত লাইক পড়তো না, ডেফিনেটলি লেখায় পড়তো। মানে এটা তোমার বিফোর কন্টেন্ট ক্রিয়েশন শুরু হওয়ার আগে, বিফোর কোভিড। লোকে মোটামুটি জানতো এই মালটা মজা করে, লেখার মাধ্যমেও করে। তো সেই একটা পরিচিতি ছিল বন্ধু মহলে। তো কন্টেন্ট ক্রিয়েশনে আসার পর মোটামুটি অল্প জনপ্রিয়তা পাওয়ার পর কি হলো, আমি না এটা অনেক দিন আগে জানতাম, বিকজ আমি অনেক অবজার্ভ করি। যদি তুমি একবার পপুলার হয়ে যাও না, সে তুমি যেভাবেই পপুলার হও না কেন, তুমি কিভাবে পপুলার হচ্ছ ডাজন্ট ম্যাটার, তুমি পপুলার, বটম লাইন। তারপরে না তোমার কাছে অনেকগুলো দরজা খোলে অটোমেটিকই খোলে না, কিন্তু হয়তো 10 জন একটা দরজায় ধাক্কা মারছে, কিন্তু খুলে সে ঢুকতে দেবে তোমাকেই, বিকজ ইউ আর আ নোন ফেস। ঠিক আছে, ধরো আজকে আমি এমন কন্টেন্ট বানাই যেটা তুমি বাড়ির বাবা মার সাথে বসে একসাথে দেখতে পাবে না, কিন্তু তোমার বাবা মার কাছেও কিন্তু আমি পপুলার, কারণ তারাও তো আলাদা আলাদা দেখছে, তুমিও দেখছো। কারণ আমি বানাচ্ছি এমন জিনিস, সেটা হয়তো অশ্লীল নয় খুব একটা, কিন্তু একসাথে দেখার মতো কিছু নয়, মানে ফালতু, একেবারে থার্ড ক্লাস, লো গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, কিন্তু আমি তো পপুলার, তুমিও আমাকে চেনো, তোমার বাড়ির লোকও আমাকে চেনে। তাহলে কি হবে, আজকে যদি তোমার বাড়ি এসে আমি কলিং বেল বাজাই, তোমার কিন্তু মনে হয় এই মালটা আমার বাড়িতে এসছে কেন, খুলে একবার দেখি তো। তুমি হয়তো আমার সেই অর্থে পছন্দও করো না, বাট স্টিল তুমি আমার দরজাটা খুলবে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ বিকাম পপুলার। এবং আমার ক্ষেত্রে আমি জানতাম এটা হবে। আমি এর আগে বিভিন্ন প্রকাশকের সাথে কথা বলার চেষ্টা করেছি, কথা হয়ে ওঠেনি। তারপরে ধরো এরকমও দিন গেছে আমি নিজের কবিতা নিজেই পাঠ করতাম, আচ্ছা, করে ইউটিউব চ্যানেলে দিতাম। না অনুষ্ঠানে গিয়ে ডাকবে ভাই আমাকে। আচ্ছা আচ্ছা। এবার ধরো একটি বইয়ের দোকানে খুব আড্ডা হতো, সেখানে সব ইন্টেলেকচুয়ালরা আসেন, তাদেরই একজন যিনি খুব নতুনদের বাড়াওয়া দেন, যে তুমি এসো, আমি তাকে বললাম একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখলেন বাড়ি গিয়ে করছি, সাবস্ক্রাইব বাটন টিপতেও তাদের প্রবলেম। তো আমি সেদিন বুঝলাম যে যদি আমি পপুলার হতাম, কই দেখি কি চ্যানেল আছে তোর, এটা বলে সে নিজে সার্চ করতো, আমাকে বলতে হতো না। তো লেট মি বিকাম পপুলার ফার্স্ট। এবং আমি যে মুহূর্তে মোটামুটি একটা জায়গা তৈরি করতে পারলাম বা তৈরি হলো, তখন কিন্তু আমাকে এই ধরনের না, করবো না, দেখছি, ওকে, ভাববো, এগুলো আর শুনতে হয়নি সেই থেকে।
বরঞ্চ ওটা হয়তো অ্যাপ্রোচে বদলে গেছে, যে করো করো, এসো, আমরা আছি তো, কেন আমাদের কাছে কেন নয়, আমাদের সাথে কেন নয়। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এবং এটা খুবই বেদনাদায়ক, কারণ লিখতাম তো আমি আগেও, বরং এখনের থেকে বেশি জিল নিয়ে লিখতাম। তখন তো তোমরা আমায় কেউ পাত্তা দাওনি, তখন তো কেউ কথা বলোনি। দ্য মোমেন্ট আমার মুখটা চেনা হয়ে গেল, তখন আমি তোমাদের কাছে খুব গ্রহণযোগ্য একটা মানুষ হয়ে উঠলাম। যেরকম মানে এগুলো না তুমি ইচ্ছে করলে এগুলো বদলাতে পারবে না, এটা দুনিয়ার দস্তুর। যে মানুষ পপুলার তাকে নিয়ে নাচানাচি করা হবেই। কিন্তু কি, হ্যাঁ, কিভাবে কেউ পপুলার হওয়ারও তো একটা ক্যাটাগরি আছে। তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বদনাম হয়েও তো পপুলার হওয়া যায়, আমি বদনাম হতে চাই না। তুমি নিজেকে কি হিসাবে দেখছো, কি রকম আজকের ডেটে? অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, কারণ আজকে আমি যত রকমের সুযোগ পেয়েছি, ভিডিও না করলে তো পেতাম না। তো আমার কাছে ভিডিও ক্রিয়েশন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত জায়গাগুলো ভীষণ সম্মানের জায়গা। আমি প্ল্যাটফর্মগুলোকে ভীষণ সম্মান করি, কারণ এদের মাধ্যমে একটা মানুষ যাকে হয়তো স্কুলে কলেজে কেউ কোনোদিন পাত্তা দেয়নি, উল্টে হ্যাটা করেছে, ওয়ার্থলেস বলেছে, আজকে সে তো কারোর মুখাপেক্ষী হয়ে তাকে থাকতে হচ্ছে না। সে যদি জানে আমি একটা কোনো সেক্টরে ভালো করব, তাহলে সে ভালো করে বেরিয়ে যাবে। হি ডাজন্ট নিড এনিওয়ান। ডেফিনেটলি। ঝিলাম, তুমি মানে তোমার কন্টেন্ট ক্রিয়েশন আমরা প্রতিদিন দেখি, তথাপি তুমি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আমরা কথা বলতে দেখি না, তোমাকেও দেখি না, আমরাও এখানে আনছি না। তথাপি তোমায় জিজ্ঞাসা করছি যে এই যে পপুলারিটি, তুমি ব্যক্তি হিসাবেও বলতে পারো এটা, বা তুমি ওভারঅল বলতে পারো জীবনে কি কি পরিবর্তন আনে। একটা তো তুমি বললে, আর মানুষ হিসাবে কি কি পরিবর্তন আনে? ভালো কথা বলতে শেখা যায়। আগে হয়তো দুমদাম মন্তব্য করে দিতাম, এখন মেপে বলতে পারি। হ্যাঁ, বন্ধুদের পরিসরে একেবারেই ভাবি না, সেখানে আমি যেরাম অরিজিনাল ঝিলাম গুপ্ত সেটাই। বাট হ্যাঁ, যেখানে গিয়ে দেখি যে 100টার মধ্যে 80টা লোককে আমি চিনি না, 20 জন চেনা মুখ আছে, সেখানে আমি নিজেকে খুব ঠিকঠাকভাবে ধরে রাখি। আমার মুখ থেকে যেন এমন কিছু না বেরোয় যেটা সামনের মানুষকে দুঃখ দেয় বা কষ্ট দেয়। একটা এটা। দ্বিতীয়ত, অনেক ধৈর্যশীল হতে শিখেছি, নিজের রাগ কন্ট্রোল করতে শিখেছি এটার মাধ্যমেই। কারণ আগেও অনেক অসভ্যতা সহ্য করতে হয়েছে আমাকে লাইফে লোকজনের। তখন উত্তর দিতাম, কখনো কখনো দিতাম না, বেশিরভাগ সময় দিতাম না, কারণ পারতাম না। এখনও যে খুব পারি তা নয়, বরং এখন উত্তর দিলে আমাকে সাপোর্ট করার 100টা লোক পাবো। কিন্তু তারপরেও ইগনোর করতে শিখেছি, জানি কিভাবে এড়াতে হয় খারাপ জিনিস। এই দুটো তো শিখেছি ডেফিনেটলি। কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সব থেকে বড় প্রাপ্তি, আর যদি জিজ্ঞেস করি যে এখনো পর্যন্ত তুমি চাও কিন্তু টিল ডেট অপ্রাপ্তি কি আছে? প্রাপ্তির ভাঁড়ারটা এত বড় যে অপ্রাপ্তি কিছু চোখে পড়ে না আমার। আমি ভাবিনি যে একটা অত্যন্ত সাধারণ একটা মানুষকে এত অসাধারণ মানুষেরা রেকগনাইজ করবে। আমি আজকের ডেটে যখন কোনো পার্টিতে যাই, সেটা ফিল্মি পার্টি হোক বা সোশ্যাল কোনো ইভেন্ট হোক, সেখানে যখন পৌঁছই, মানে যাদের ধরো টিভিতেই দেখেছি সব সময়, কাছে থেকে দেখার, তারা কোথায় গেলে তাদের দেখতে পাওয়া যায় সেটাই জানতাম না। তাদের যখন কাছে দেখি এবং তারা সামনে এসে আমার পিঠ চাপড়ে হাসি মুখে নিজেরা কথা বলেন, তারা অবশ্যই খুব বড় মনের মানুষ, সাধারণ আমি, তাকে এতটা ভালোবাসা দেন, তখন নিজেকে খুব কমপ্লিট লাগে। তখন মনে হয় যে এর চেয়ে বেশি আর কি মানে পাওয়ার থাকতে পারে। অ্যাকচুয়ালি এত ভালোবাসা যে মানুষকে হাসিয়ে পাওয়া যায় আমার কোনো ধারণা ছিল না। এই কাজটা না করলে আমি কোনোদিন জানতে পারতাম না। তো এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। ওই জন্য অপ্রাপ্তি তো থাকবে সারা জীবন, যার সব আছে তারও জানবে অপ্রাপ্তি আছে। কিন্তু আমার অপ্রাপ্তি কিছু এই অর্থে জিজ্ঞেস করলাম, কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না। বহু মানুষ যেরকম পছন্দ করে, বহু মহিলা মানে মেয়ে মহিলা তারাও ঝিলাম দি করে, এটা কিন্তু আমি দেখেছি। এই যে আজকের ডেটে মেয়েদের এই যে সমাজে এগিয়ে আসা, যারা একা একা নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইছে, যারা ভবিষ্যতে হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হোক, জব করুক, বিভিন্ন কিছু করতে চাইছে, হয়তো তুমি যেটা বলছো যে আগে হয়তো স্কুলে বা কলেজে সেই অর্থে কেউ পাত্তা দিত না, হয়তো আজকের ডেটেও এরকম কেউ ফেস করছে, তাদেরকে কি বলতে চাও তুমি? মেসেজ ফ্রম ঝিলাম গুপ্তা। মেসেজ হোয়াটসঅ্যাপ কিছুই দিতে যাই না। মেয়েরা সারা জীবনই খুব পাওয়ারফুল ছিল,
এবং পাওয়ারফুলকে দমিয়ে রাখার যখন ইচ্ছেটা উল্টো দিক থেকে আসে, জানবে সেটা ভয় থেকে আসে। মানে আগেকার দিনে রাজারা কেন যুদ্ধ জয় বেরোতেন? উল্টোর দিকের রাজাকে মাত দেওয়ার জন্যই, কারণ সে জানতো যে এ যদি আরও বেশি বাঁচে, আরও প্রসপার করে, তাহলে আমার জন্য খুব সেটা সুখকর হবে না। সেই জন্যই কোথাও গিয়ে মহিলাদেরকে দাবিয়ে রাখার একটা জায়গা বরাবর ছিল প্রথম থেকে, এটা আমি মনে করি। অন্যরা দ্বিমত অন্যদের থাকতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এগিয়ে আসার কিছু নেই, মেয়েরা এমনি অনেকটা এগিয়ে। এবার দেখো কিছুটা হয় কি, এই যে ডোমেস্টিক ভায়োলেন্স হ্যান ত্যান এসবের শিকার হয়ে অনেকে এগোতে পারেন না, মেন্টালি ভেঙে পড়েন। আর অনেকে আছে খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে, তো তাদের পক্ষেও যে ফ্যামিলির যত রকমের ছুতমার্গ বাধা বিপত্তি সেগুলোকে কাটিয়ে ওঠাটা বেশ মুশকিলের হয়ে ওঠে।